রাজধানীতে 7টি নির্বাচনী সভায় অংশ নেবেন তারেক রহমান। ইসিবি চত্বরে কর্মী সমর্থকের ভিড়। প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনায় গুরুত্ব বিএনপির। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের। একটি পক্ষের বিরুদ্ধে 5 আগস্টের পর জালিমে পরিণত হওয়ার অভিযোগ। প্রচারণার বাকি মাত্র 2 দিন। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে পাড়া মহল্লায় প্রার্থীরা। এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নীতি নির্ধারণী পর্যায়ে বাড়াতে হবে নারীদের অংশগ্রহণ। রাজধানীতে সেমিনারে জাইমা রহমান। নিরাপত্তার দায়িত্ব নিতে রাজনৈতিক দলগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হচ্ছে কাল। কেনা হচ্ছে 25টি বোয়িং। নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখতেই ভোটের আগে চুক্তি, বললেন বাণিজ্য উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। বিভাগীয় পর্যায়ে প্রচারণা শেষে আজ ঢাকা মহানগর উত্তরের 7টি পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে আয়োজিত পথসভায় কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখার কথা বিএনপি চেয়ারম্যানের। এরই মধ্যে অনুষ্ঠান স্থলে ঢল নেমেছে কর্মী সমর্থকদের। তারেক রহমানের আগমন নিয়ে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী সহ আশপাশের এলাকার মানুষ। বিএনপি চেয়ারম্যান সভাস্থলে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। তারেক রহমান তার বক্তৃতায় জনগণের সামনে নির্বাচনী ইশতেহার তুলে ধরবেন। এরপর ঢাকা 16 আসনে পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লাল মাঠে, ঢাকা 15 আসনে মিরপুর 10 গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে, ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে, ঢাকা 13 আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে, ঢাকা 12 আসনে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এবং ঢাকা 11 আসনে বাড্ডা সাঁতারকুলের সান ভ্যালি মাঠের সভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। মাননীয় চেয়ারম্যান এই এলাকায় প্রার্থী হয়েছেন ঢাকা 17, সেই জন্য আমরা চাই যে এই এলাকার জনগণ ওনার কথা শুনুক, ওনাকে দেখুক। এই জন্য আজকে এই পথসভা, আশা করি এই পথসভার মাধ্যমে এলাকার জনগণ উজ্জীবিত হবে। পথসভায় আপনারা দেখতে পাবেন যে মহা জনসম্মতি রূপান্তরিত হবে। দেশবাসীর কাছে আমরা বিপুল সাড়া পাচ্ছি। দেশ তারেক রহমান সাহেব এই দেশে আসার পর তার চলনে বলনে কথাবার্তায় আচরণে মানুষকে মুগ্ধ করতে পেরেছেন। উনি মানুষকে স্বপ্ন শুধু দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করবেন। বিএনপি কথা বলার রাজনীতি করে না, বিএনপি কাজের রাজনীতি করে। এবং বিএনপি প্রথম এইখানে ইশতেহার সহ তাদের 31 দফা আমরা পেশ করেছিলাম। আমাদের নেতা তার প্ল্যান আছে, সেটা তিনি ঘোষণা করেছিলেন। সাধারণ মানুষের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য, ছাত্রের জন্য, যুবকের জন্য, ব্যবসায়ীর জন্য, প্রত্যেকটা শ্রেণী মানুষের জন্য একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়িত হবে। এই মুহূর্তে রাজধানীর ইসিবি চত্বরে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহীন, তারেক রহমান তিনি আজকে রাজধানীতে বেশ কিছু স্থানে পথসভা করবেন, নির্বাচনী জনসংযোগে অংশ নেবেন এবং তারই অংশ হিসেবে আজকে তারই নিজের আসন যেটি রয়েছে, যে আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচনী লড়াই করছেন, ঢাকা 17 আসন। এই 17 আসনে ইসিবি চত্বরে তার আজকে পথসভায় তার অংশ নেওয়ার মধ্য দিয়ে শুরু হবে আজকে তার নির্বাচনী পথসভা। এবং এই ইসিবি চত্বরে পথসভায় তিনি অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে এই পথসভা প্রস্তুত রয়েছে, যেখানে অসংখ্য মানুষ অবস্থান করছেন রাস্তার দুপাশে তারেক রহমানকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য। আজকে এই পথসভা শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টায়, যেখানে তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন এবং তিনি এই সমাবেশে, এই পথসভায় তিনি এসে তার বক্তব্য শুরু করার পর তিনি আরও 6টি জায়গায়, 6টি স্থানে তিনি পথসভা করার কথা রয়েছিল এবং তিনি কিন্তু এখনো এসে পৌঁছননি। আমরা যতদূর দেখতে পাচ্ছি তারও এখনো এই রাস্তায় তিনি আসেননি। যে কোনো সময় তিনি এখানে আসবেন, যদি 3টা বেজে গেছে, 1 ঘন্টা ইতিমধ্যে দেরি হয়েছে। তিনি আসার পরেই মূলত এই সভার কার্যক্রম শুরু হবে এবং সেখানে তিনি তার নির্বাচনী পথসভায় তিনি বক্তব্য রাখবেন, নির্বাচনী গণসংযোগে তিনি অংশ নেবেন এবং এটি তার কিন্তু নির্বাচনী আসন, ঢাকার 17 আসনের শেষ প্রান্ত মিরপুরের দিকের অংশে। এবং এরপরে তিনি এখান থেকে ঢাকা 16 আসনে যাবেন, যেখানে আরও একটি পথসভা করবেন। এরপর ঢাকা 15 আসনও কিন্তু তার সমাবেশের কথা, পথসভা করার কথা রয়েছে। এবং এরপরে তিনি আরও কয়েকটি জায়গায়, অর্থাৎ 17, 16, 15, 14, 13, 12 এবং 11 মোট 7টি পথসভায় আজকে অংশ নেওয়ার কথা তারেক রহমানের। তিনি কিন্তু এখনও
প্রথমটি শুরু করতে পারেননি, প্রথমটিতে এখনো আসতে পারেননি। ঢাকা 17 আসনের জিসিপি চত্বরে যে জনসংযোগটি রয়েছে, আপনারা জানেন যে এর আগে বিভাগীয় সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন, বিভিন্ন বিভাগে তিনি গিয়েছেন, জনসংযোগ করেছেন। মোট 30টি স্থানে তিনি জনসভা করেছিলেন এর আগে। আর আজকে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে পথসভা দিয়ে তার কর্মসূচি শুরু হচ্ছে এবং নির্বাচনের শেষ মুহূর্তে তার এই নির্বাচনী যে প্রচারণা সেটি জমে উঠেছে, সেটি আমরা বলতেই পারি। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী গণসংযোগ, নির্বাচনী প্রচারণার তার সব শেষ খবর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকের নির্বাচনী পথসভার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আহমেদ সালেহীন। যাব অন্য খবরে। একটি পক্ষের বিরুদ্ধে 5 আগস্টের পর জালিমে পরিণত হওয়ার অভিযোগ তুলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, 15.5 বছর যারা কোথাও ছিলেন না তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য করছে। এছাড়া ক্ষমতায় যেতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন তিনি। আর নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে একটি দল। রাজধানীর বাড্ডায় 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে তিনি পরিচয় করিয়ে দেন ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। রোববার সকালে জনসভা শুরুর আগেই নেতাকর্মীর ঢল নামে বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে। স্লোগানে জানান দেন ঢাকা 11 আসনে নিজেদের উপস্থিতি। সভায় এই আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম সভাপতির বক্তব্যে অভিযোগ করেন, একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে। আর ঢাকা 13 আসনে ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বিদায় করতেই এক হয়েছে দেশের মানুষ। বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে, যারা রাজনীতির ময়দানে ছিল তারাই ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বঞ্চিত ভাগ্যাহত বাংলার 18 কোটি মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়ে নিজেরাই ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। 5 আগস্ট এই জাতি আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেল। আমরা যারা 15.5 বছর আওয়ামী জাহিলিয়াতের জাতাকলে পিষ্ট ছিলাম, বিভিন্ন রাজনৈতিক দল যারাই ছিলাম, এর মধ্যে একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকার অবতীর্ণ হয়ে গেল। ক্ষমতায় গেলে দুর্নীতির ত্রুটি চেপে ধরবে, ভালো কথা। তাইলে যে 59 জন বয়া ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামাত আমির। ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানি যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। ক্ষমতায় এলে জোটের এমপি মন্ত্রীরা জনগণের সামনে সম্পদের বিবরণী পেশ করবে বলেও কথা দেন ডাক্তার শফিকুর রহমান। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার বাকি মাত্র 2 দিন। শেষ সময়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ভোটের দিন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াত। দরজায় কড়া নাড়ছে ভোট। ভোটারের মন জয়ে শেষ সময়ে নানা প্রান্তে ছুটছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1-এ নিজ নির্বাচনী আসনে প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পথসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারের জন্যই বিএনপি গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেও জানান তিনি। অন্য দলকে গালিগালাজ করেন নাই, প্রতিপক্ষকে বিরুদ্ধে কিছু বলেন নাই। তিনি কি করবেন সরকারি গালে সেই কথাগুলো বলেছেন। আমরা হাই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ আমরা হাতে ভোট দেব। ময়মনসিংহ 7 আসনে নির্বাচনী প্রচারণায় জামায়াত প্রার্থী আসাদুজ্জামান সোহেল ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। কেউ কেউ এমন কথাও বলছেন যে
ভোট 12টার মধ্যেই শেষ হয়ে যাবে এরকম একটা প্রচারণা ত্রিশালে চালানো হচ্ছে। এই দিক থেকে আমরা কিছুটা আশঙ্কার মধ্যে রয়েছি। জনসমর্থন না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে একটি দল নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন নোয়াখালী 1 আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। নির্বাচন বাঞ্ছাল ষড়যন্ত্র করলে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ সেটা শক্ত হয়ে রুখবে ইনশাল্লাহ। প্রচারণায় নেমে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় প্রকাশ করেন রাজশাহী 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর। একটা ওয়ার্ডে একটিমাত্র আপনার নির্বাচনে ক্যাম্প থাকবে বা অফিস থাকবে এবং সেটা সরকারি কোনো জায়গায় এটা করা যাবে না। আমরা সেটা মেনটেন করছি, কিন্তু আমরা দেখছি অন্যান্য দলের ক্ষেত্রে একই জায়গায় অনেকগুলো অফিস এবং সব অফিসই তাদের সরকারি জায়গার উপরে। নির্বাচন উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যে কোনো বিশৃঙ্খলা এড়াতে চলমান রয়েছে যৌথ বাহিনীর টহল। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে রংপুরে তিনি সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রস্তুত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। এখানে তাদের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। যেগুলি এই সময়ের ভিতরে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল, ওই সবকটার প্রিপারেশনে তারা নিয়ে ফেলছে। নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হবে। ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব। সময় সংবাদে আরও থাকছে। আজ থেকে শুরু হচ্ছে হজের ভিসা কার্যক্রম। সরকারি হাসপাতালে করাতে হবে স্বাস্থ্য পরীক্ষা। ফিটনেস সনদ ছাড়া দেয়া হবে না হজের অনুমতি, জানালো সৌদি আরব। বৈষম্য দূর করতে নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, অর্থনৈতিক বৈষম্য দূর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন জাইমা রহমান। গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান ও আগামীর বাংলাদেশ নিয়ে সেমিনারে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নীতি নির্ধারণী পর্যায়ের নারীরা। এতে যোগ দেন ব্যারিস্টার জাইমা রহমানও। সেমিনারে উঠে আসে সমাজ, কর্মক্ষেত্র, রাজনৈতিক পথচলায় নারীদের বৈষম্য বঞ্চনার কথা। নারী প্রতিনিধিরা বলেন, নির্বাচন সামনে রেখে যখন নারীর অধিকার নিয়ে কথা বলা উচিত, তখন নারীর অস্তিত্ব নিয়ে আলোচনা করতে হচ্ছে। অভিযোগ করেন, বৈষম্যের বিরুদ্ধে জুলাই আন্দোলন হলেও নারীর সঙ্গে বৈষম্য স্পষ্ট হচ্ছে। অর্থনৈতিক কার্যক্রম থেকে দূরে ঠেলা হচ্ছে। আমাদের যদি ভোটার অধিকার থাকে, আমি যদি মানুষ হিসাবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবো, তাহলে কেন আমি পিছনের সারিতে থাকবো? ঢাকা 12 আসনের প্রার্থী তাসলিমা আক্তার অভিযোগ করেন, নারীরা যেন কোনোভাবে সামনে এগিয়ে যেতে না পারে সে চেষ্টা করা হচ্ছে। নারীদের জন্য কর্মঘণ্টা 8 ঘন্টার বদলে 5 ঘন্টার প্রতিশ্রুতি অবাস্তব বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক এম্পাওয়ারমেন্ট যদি না থাকে, প্রেজেন্স না থাকে, তার একটি প্রতিফলন জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে। রাজনৈতিক ক্ষেত্রে যদি নারীদের অংশগ্রহণটা নিশ্চিত করা না যায়, তাহলে সকল ক্ষেত্রে কিন্তু নারীরা পিছিয়ে যাবে। সংবিধানে সবার সমান অধিকার দেওয়া হলেও নারীকে পেছনে ঠেলার জন্যই বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার সারা হোসেন। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে নারীরা যতটুকু পারেন সেই সুযোগগুলো তাদেরকে আর দেওয়া হবে না, দেওয়া হচ্ছে না। সেমিনারে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল পার্টিদের এই দায়িত্বটা নিতে হবে। সব পলিটিক্যাল পার্টিদের আমার মনে হয় নারী নিরাপত্তার দিক থেকে ইন টার্মস অফ সাইবার বুলিং আর ফিজিক্যাল অলসো সেফটি, যদি কোডস অফ কন্ডাক্টস থাকে প্রতিটা পলিটিক্যাল পার্টির, যে আচ্ছা ঠিক আছে, যে এই মানে আমাদের আইন তো আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে। এছাড়া ধর্মের অপব্যাখ্যা, সাইবার বুলিং, কর্মক্ষেত্রে হয়রানি সহ নারীদের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন প্রতিনিধিরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। যৌথ বাহিনীর অভিযান সত্ত্বেও উন্নতি নেই নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতির। ফলে ঝুঁকি আছে সুষ্ঠু নির্বাচনের। টিআইবির এক পর্যবেক্ষণে উঠে এসেছে এই তথ্য। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী প্রধান ইফতেখারুজ্জামান বলেন, প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করছে দলগুলো, কিন্তু ইসির কোনো পদক্ষেপ নেই। 1.5 বছরেও উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে না পারা নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করেন টিআইবি প্রধান। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে 4 মূলনীতি বাতিল হয়ে যাবে। এই প্রচারণা হাস্যকর ও উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনী দল ও জোটের মধ্যে সংঘাত হয়েছে, আন্তদলীয় কোন্দল হচ্ছে, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ফলে অস্থিতিশীল পরিস্থিতি অধিকতর অস্থিতিশীল হয়েছে ও ঝুঁকির সৃষ্টি হচ্ছে। নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব বা ক্ষমতা, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। প্রয়াস আছে, আমি বলছি, কিন্তু ঘাটতি আছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়। সময় সংবাদে আরও থাকছে। বাংলাদেশকে নিয়ে পিসিবির সঙ্গে আজ জরুরি বৈঠক আইসিসির। অংশ নিতে পাকিস্তানে আমিনুল ইসলাম বুলবুল। ক্ষতিপূরণের আশ্বাস পেতে পারে বিসিবি। নতুন সরকারকে চাপ মুক্ত রাখতেই নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এর আওতায় 30 থেকে 35 হাজার কোটি টাকা ব্যয়ে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, চুক্তি সম্পন্ন হওয়ার পর প্রকাশ করা যাবে বিষয়বস্তু। বাণিজ্য, বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টার তথ্য অনুযায়ী তৈরি পোশাক, চামড়াজাত ও পাটজাত সহ বছরে 1 লাখ কোটি টাকার পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে 20,000 কোটি টাকার মার্কিন পণ্য দেশে আসে। দুই দেশের মধ্যে 80,000 কোটি টাকার বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাণিজ্য উপদেষ্টার আশা, এই চুক্তির ফলে শুল্ক হার 20% থেকে আরও কমবে। স্বাক্ষরের পর চুক্তির বিষয়গুলো প্রকাশ করা হবে। নতুন সরকারকে চাপ মুক্ত রাখতে নির্বাচনের 3 দিন আগে বাণিজ্য চুক্তি হচ্ছে বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। শুধু যে আমরা ওভারঅল ট্যারিফ কমানোর চিন্তা করছি তা না, আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমাদের যে মূল পণ্য গার্মেন্টস, সেই জায়গায় যেন আমাদের শুল্ক শূন্য হয়। চুক্তির আওতায় মার্কিন কোম্পানি বোয়িং থেকে 47টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বাণিজ্য উপদেষ্টা জানান, 30 থেকে 35 হাজার কোটি টাকায় 25টি উড়োজাহাজ কেনা হচ্ছে, যার মধ্যে 2035 সাল নাগাদ 14টি সরবরাহ করা হতে পারে। প্লেন ক্রয় প্রস্তাব বোয়িং এবং এয়ারবাসকে একসাথে বিশ্লেষণ করে ইকোনমিক ফিজিবিলিটি করে একটা প্রস্তাবনা পাঠানো হয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এটার প্রাইস নেগোসিয়েশন করার জন্য ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে হেড করে একটা নেগোসিয়েশন টিম করা হয়। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ যাত্রী রেখে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান। 20,000 টাকায় টিকিট কেটে সৌদি আরব থেকে দেশে ফেরা যাবে। এতে 120 কোটি টাকা বাড়তি আয় হবে বলে জানান উপদেষ্টা। যে আমরা 20,000 টাকায় একমুখী টিকিট বিক্রি করছি, এর বিনিময়ে বিমান অতিরিক্ত 120 কোটি টাকার মুনাফা করবে। এ সময় উপদেষ্টা হিসেবে সরকারি গাড়ি, বাড়ি কোনো কিছুই নেননি দাবি করে বাণিজ্য উপদেষ্টা বলেন, দায়িত্ব ছাড়ার আগেই নিজের সম্পদের বিবরণী জমা দেবেন। আইন মেনে বিমানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হওয়ার দাবিদার। যে কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে 2026 সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হাজিদের আগমনের আগেই প্রয়োজনীয় সেবা প্রস্তুতি জোরদার ও ভিসা প্রক্রিয়া সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসন সংক্রান্ত সব চুক্তি সম্পন্ন হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত 7,50,000 হজ যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এদিকে বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুক হজ যাত্রীদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর নির্ধারিত টিকা কেন্দ্র থেকে টিকা গ্রহণ শেষে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কাউকে হজ পালনের অনুমতি দেয়া হবে না। সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী ফিটনেস সনদ সহ 8 ফেব্রুয়ারি থেকে 20 মার্চের মধ্যে হজ ভিসার জন্য আবেদন করতে হবে। রাজধানীর ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই, যেই শহরের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এখানে একটু আগে সালাম সাহেব বলেছেন, এই এলাকায় খেলার মাঠ নেই। আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই যে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা 17টাতেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরব্বীরা, মা বোনেরা বিকেল বেলায় বা যেই সময় তাদের প্রয়োজন সেই সময় যেন মাঠে হাঁটা চলা করতে পারে। প্রিয় ভাই বোনেরা,
এই এলাকার মানুষের আরেকটি দাবি আছে, ইসিবি চত্বর থেকে জসিমউদ্দিন পর্যন্ত 60 ফিট প্রশস্ত করানোর জন্য যে রাস্তাটি আছে, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য, চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনরা, পরিশেষে আপনাদের কাছে আবারও ধানের শীষের পক্ষে সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, আপনাদের মাধ্যমে আমি সকলকে বিনীত অনুরোধ জানাতে চাই ধানের শীষের পক্ষে 12 তারিখে ভোট প্রদানের জন্য। এবং আমি যেহেতু এই এলাকারই সন্তান, আমি আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান, সেই জন্য এই এলাকায় ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে 12 তারিখে ধানের শীষের পক্ষে আমি ভোট চাই। ধানের শীষকে জয়যুক্ত করে আমাকে, যেহেতু ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি, এই এলাকার জন্য এবং এই এলাকার মানুষের জন্য আমাকে আপনারা কাজ করার সুযোগ দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। দোয়া করি আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই এলাকা সহ সমগ্র বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যাতে আমি কাজ করতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। রাজধানীর ইসিবি চত্বরে কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি ছিলাম সেখানে। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ে নিয়ে ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন সময়ে।